তানভীরের সাথে বেশ কিছুটা সময় কথা বলে আবির নিচে আসছে। মেঘ সোফায় বসে টিভি দেখতেছে। ড্রয়িং রুমে আর কেউ নেই। আবির মেঘকে দেখেও না দেখার মতো করে রান্নাঘরে চলে গেছে। নিজের জন্য কড়া করে 1 কাপ কফি করেছে। কফির কাপটা হাতে নিয়ে আবির সিঁড়ির দিকে যাচ্ছে। মেঘ কপাল কুঁচকে এক দৃষ্টিতে আবির ভাইকে দেখছে। আবিরের মনের ভেতরের দুশ্চিন্তাগুলো চেহারায় ভেসে উঠছে। অষ্টাদশী আবির এক তামাটে চেহারা দেখে বোঝার চেষ্টা করছে আবির ভাইয়ের কি হয়েছে। মেঘ একবার ভাবছে জিজ্ঞেস করবে, কিন্তু সাহসও হচ্ছে না। আবির সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান নিজের রুম থেকে বের হতে হতে আবিরকে ডাকলেন। আবির সিঁড়ির পাশে দাঁড়িয়ে পড়েছে। মালিহা খান সোফায় এসে বসলেন। আবিরের দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা আছে। আবির নির্বিকার কণ্ঠে বলল, আম্মু, তুমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ সেই বিষয়ে আমি কথা বলতে চাই না বলেই রাজশাহী থেকে ফেরার পর থেকে তোমার সাথে দূরত্ব রেখে চলছি। কথা বলতে চাই না বললেই কি সবকিছু এড়িয়ে যেতে পারবি? তোর কি বিয়ের বয়স হয়নি? বিয়ে কি করবি না? আবির তপ্ত স্বরে জানালো, বিয়ে করার সময় হলে নিজেই তোমাদের বলবো। মালিহা খান শুষ্ক কণ্ঠে বলে উঠলেন, আমি আমার ছেলের এই রূপ দেখব বলে ছেলেকে বিদেশে পাঠাইনি। তোকে এত মনমরা দেখতে আমার ভালো লাগে না। আমি চাই তুই বিয়ে কর। একটু থেমে পুনরায় বললেন, জান্নাত মেয়েটাকে আমার খুব ভালো লাগছিল। এতদিন মেঘের টিউটার ছিল, এখন তো আর সে আমাদের বাসায় পড়ায় না। মেয়েটার খোঁজ নিতে তো সমস্যা নেই। আবির নিশ্চুপ। মেঘ হা হয়ে তাকিয়ে আছে বড় আম্মুর মুখের পানে। মেঘের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। কিভাবে বলবে জান্নাতাপুর যে বিয়ে হয়ে গেছে, তাও আবার আসিফ ভাইয়ের সঙ্গে। মেঘ সহসা আবিরের মুখের পানে তাকালো। মালিহা খান মেঘের দিকে তাকিয়ে বললেন, তোর কাছে জান্নাতের নাম্বার আছে? মেঘ বলে, জান্নাতাপুর? মেঘের কথার মাঝেই আবির বলে উঠল, ওর কাছে নাম্বার থাকবে কথা থেকে। তুমি কি শুরু করছো আম্মু? মেয়েটা পড়াতে এসছিল, পড়াইছে, আলহামদুলিল্লাহ মেঘ জাজ পাইছে। মেয়েটাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাইছো, গিফট দিতে চাইছো, সব ইচ্ছেই পূরণ করা হলো। এরপরেও এই বিষয় নিয়ে কথা ওঠে কেন? মেঘ আহামকের মতো আবিরের দিকে চেয়ে আছে। বলে দিলেই হয় জান্নাতাপুর বিয়ে হয়ে গেছে। আবির মেঘের দিকে চোখ রাঙিয়ে ইশারা করল যেন কিছু না বলে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে পুনরায় বলল, সামনে মাইশা আপুর বিয়ে, তুমি বরং সেদিকে মনোযোগ দাও। আর বিয়ে বাড়িতে গিয়ে কোনোভাবে আমার বিয়ের কথা তুললে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ি থেকে চলে আসব। কথাটা মাথায় রেখো। মেইন গেট থেকে ভেতরে 2 কদম এগিয়ে আলী আহমদ খান উচ্চস্বরে বললেন, হয়েছেটা কি? মা ছেলের মধ্যে কি নিয়ে মনোমালিন্য চলছে? আবির মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আব্বুকে কিছু বলবা না কিন্তু। তারপর বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছু না। আবির চলে গেছে। বড় আব্বুকে দেখে মেঘও টিভি বন্ধ করে চলে যাচ্ছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মালিহা খানকে শুধালেন, কি হয়েছে? মালিহা খান মনমরা হয়ে উত্তর দিলেন, কি আর হবে, বিয়ের কথা বলছিলাম, এজন্য রাগারাগি করছে। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, তুমি ছেলেরে আর কিছু বলো না, মাথাটা একটু ঠান্ডা হোক, আমিই কথা বলবো। মালিহা খান শীতল কণ্ঠে জানালেন, ঠিক আছে। আজ মাইশার গায়ে হলুদ। মালিহা খান আর আলী আহমদ খান গতকালই বিয়ে বাড়িতে চলে গেছেন। মালিহা খান মাইশাদের বড় ফুপ্পি, তাই ওনার দায়িত্বও একটু বেশি। আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে আলী আহমদ খান স্ত্রীকে একা ছাড়তে রাজি নন। ডাক্তার দেখিয়ে গতকাল উনি নিজেই নিয়ে গেছেন। তানভীর ব্যতীত বাকিরা আজ বিয়ে বাড়িতে যাবে। আগে থেকেই বলা, আবির ইকবাল খানের গাড়ি নিয়ে যাবে। মামনি, কাকিয়া, মেঘ, মিম আর আদিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আবিরের। মোজাম্মেল খান আর ইকবাল খান অফিস করে বিকেলের দিকে রওনা দিবেন। সকাল থেকে সাকিব আবিরকে কলের পর কল দিয়েই যাচ্ছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে বাড়িতে উপস্থিত হয়। সকালের নাস্তা করে ইকবাল খান আর মোজাম্মেল খান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। বাকিরা রেডি হচ্ছে। গায়ে হলুদের পাঞ্জাবি, শাড়ি নেওয়ার দায়িত্ব ছিল আবিরের। নিজের কিছু জামাকাপড় সহ সব ব্যাগ গাড়ির ডিকিতে রাখতে গিয়ে হঠাৎ কিছু একটা মনে করে বাড়ির ভেতরে ঢুকছে আবির। মিম, আদি, মামনিরা ততক্ষণে রেডি হয়ে মেঘকে ডাকতে ডাকতে বেরিয়ে পড়ছেন। কাকিয়া আবিরকে জিজ্ঞেস করলেন, আবার কোথায় যাচ্ছিস? উত্তরে আবির জানালো, ওয়ালেটটা রুমে ফেলে আসছি, তোমরা গাড়িতে বসো, আমি এক্ষুনি আসছি। হালিমা খান পুনরায় ডেকে বললেন, মেঘ রেডি হলো কিনা একটু দেখিস তো। আবির আচ্ছা বলে সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে উঠে রুম থেকে ওয়ালেট আর একটা জ্যাকেট নিয়ে বের হয়েছে।
জ্যাকেটটা পরে ওয়ালেটটা চেক করতে করতে মেঘের দরজা পর্যন্ত এসে ডাকল, আর কতক্ষণ লাগবে তোর? আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। ত্রস্ত হয়ে ঘুরে দাঁড়াল সে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে জ্যাকেট টেনে গায়ে জড়িয়ে নিয়েছে। মেঘের হুড়োহুড়ি কর্মকাণ্ডে আবির মেঘের দিকে তাকাল। মেঘ কালো রঙের একটা গাউন পরেছে, সাথে আবিরের গিফট করা একটা গর্জাস হিজাবও পরেছে। মেঘকে দেখতে এত মায়াবী আর মোহময় লাগছে যে আবির দৃষ্টি সরাতে পারছে না। মেঘকে আপাদমস্তক দেখে আবির মেঘের আতকে ওঠার কারণটা বোঝার চেষ্টা করল। যদিও কিছু বুঝতে পারেনি, তবুও আবির চোখ নামিয়ে সরি বলে রুম থেকে বের হতে যাচ্ছিল। মেঘ অস্বস্তি কাটিয়ে ডাকল, আবির ভাই? আবির দরজার বাহির থেকে উত্তর দিল, মিমকে একটু ডেকে দেবেন প্লিজ। আবির ব্যালকনি থেকে ড্রয়িং রুমে একবার তাকালো। কোথাও কেউ নেই। আবির উচ্চস্বরে জানালো, সবাই বের হয়ে গেছে, মিমও গাড়ির কাছে চলে গেছে। কোনো সমস্যা? আমি কি কোনোভাবে হেল্প করতে পারবো? মেঘ কি করবে বুঝতে পারছে না। মিমকে বেশ কয়েকবার ডেকেছে। আদি আর মিম হৈহুল্লোড় করে বেরিয়ে গেছে, তাই মেঘের ডাক আর মিম শোনেনি। আবির ভাইকে বলবে কিনা বুঝে উঠতে পারছে না। মেঘকে নিস্তব্ধ থাকতে দেখে আবির পুনরায় মেঘের রুমে ঢুকেছে। আবির রুমে ঢুকতেই মেঘ আতকে উঠল, বৃহৎ চোখে তাকাল। আবির ভ্রু কুচকে প্রশ্ন করল, কি হয়েছে? মেঘ জিবুক নামিয়ে নিল। মেঘ এখনও জ্যাকেট জড়িয়েই দাঁড়িয়ে আছে। অষ্টাদশীর অশান্ত মন কেমন করে কাঁপছে, কথা আটকে আসছে। মাথা নিচু করে অনেক কষ্টে বলল, জামার চেনটা লাগাতে পারছি না। আবির স্বাভাবিক ভঙ্গিতে মেঘের কাছে এগিয়ে এলো। আবিরের আগানোতে অষ্টাদশীর হৃৎস্পন্দনের মাত্রা বাড়তে শুরু করেছে। আবির কাছাকাছি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, ওইদিকে ঘুর। মেঘ না চাইতেও আবিরের দিকে পিঠ করে দাঁড়াল। জ্যাকেটটা ধরে রাখার শক্তিটুকু পাচ্ছে না। আবির জ্যাকেটে হাত দিতেই মেঘ জ্যাকেট ছেড়ে দিয়েছে। পড়ে যেতে নিলে আবির তাড়াতাড়ি জ্যাকেটটা ধরে বিছানার উপর রাখল। হিজাব দিয়ে সম্পূর্ণ পিঠ খোড়া। আবির অতি সন্তর্পণে পিঠ থেকে হিজাবটা সরায়। সহসা অষ্টাদশীর উজ্জ্বল বর্ণের পিঠ উন্মুক্ত হয়। না চাইতেও আবিরের নজর পড়ে সেই অচ্ছদ পৃষ্ঠে, যেখানে পাশাপাশি দুইটা কৃষ্ণবর্ণের বিউটি স্পট ঝলমল করছে। আবির ঢোক গিলে দৃষ্টি সরিয়ে নিল। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দিক বিদিক ছুটছে, যেন পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে এখনই। আবিরের সর্বাঙ্গ ঘামতে শুরু করেছে। আবিরের হাত কাঁপছে। অন্যদিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে জিপারের স্লাইডারে ছুতে গেলে উষ্ণ হস্তের ৩ আঙুল মেঘের উন্মুক্ত পিঠ স্পর্শ করে। আবির আর মেঘ দুজনের গাত্র এবার একসঙ্গে কম্পিত হল। আবিরের স্পর্শে অষ্টাদশী রঙ্গে অব্যক্ত শিহরণ জাগছে। দেহের প্রতিটা শিরা উপশিরায় তুফান শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে পড়েছে। মেঘ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তবে তার দাঁড়িয়ে থাকার শক্তি ক্রমশ কমে আসছে। আবির তাড়াহুড়ো করে জিপার টেনে উপরে উঠিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পরনের জ্যাকেটটা খুলে ফেলল। মনে হচ্ছে সারা শরীর থেকে গরম বাতাস বের হচ্ছে। চোখের সামনে বারবার প্রেয়সীর উন্মুক্ত পৃষ্ঠ ভেসে উঠছে। নিচে এসে চেয়ার টেনে বসে এক নিঃশ্বাসে 1 গ্লাস পানি শেষ করল। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করল। পকেটে থাকা ফোনটা অবিরত ভাইব্রেশন হচ্ছে। ফোন বের করে কল রিসিভ করল। সাকিব কল দিয়েছে। কথা বলতে বলতে মেইন গেট পেরিয়েছে। মামুনি আর কাকিমা গাড়িতে বসে আছেন। মিম আর আদি ছুটোছুটি করছে। কে সামনে বসবে সেটা নিয়েই 2 ভাইবোন বিবাদ করছে। আবিরকে বের হতে দেখেই দুজন শান্ত হয়ে গেছে। অন্যদিকে আবিরের প্রস্থানের পরপরই অষ্টাদশী ধপ করে বিছানায় বসে পড়েছে। উন্মুক্ত পৃষ্ঠে আবির ভাইয়ের স্পর্শ অনুভব করতেই বারবার শিহরিত হচ্ছে মেঘের গাত্র। যাও ভেবেছিল জ্যাকেটটা পরবে, কিন্তু এখন মনে হচ্ছে গ্রীষ্মের প্রখর রোদে পুড়ছে তার দেহ। কিছুক্ষণের মধ্যে নিচে নামল মেঘ। আবির গেটে তালা ঝুলিয়ে গাড়ির কাছে আসতেই শুনতে পেল 3 ভাই বোনের কথোপকথন। 3 জনেই সামনে বসার জন্য উঠে পড়ে লেগেছে। আবির সেদিকে মনোযোগ না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। আকলিমা খান গাড়ির ভেতর থেকে ডাকলেন, কিরে, তোরা কি গাড়িতে উঠবি? মেঘ বাকিদের উদ্দেশ্যে বলছে, শোন, আবির ভাই যেই রাগী, গাড়িতে বসে ঘাড় ঘরালেই দিবে মার। তোরা কেউ সামনে বস, আমি বরং পিছনেই বসব। মেঘের কথা শুনে মিম আর আদি দুজন দুজনের দিকে তাকালো। আদি দৌড়ে এসে মায়ের পাশে বসে পড়েছে। আদির পিছন পিছন মিমও ছুটে এসে বলছে, আমিও আম্মুর সাথে যাব। মেঘ মন মরা ভুলে বলল, কি আর করার, তাহলে তো আমাকেই সামনে বসতে হবে।
উপরে উপরে মনমরা ভাব দেখালেও মনের ভেতরে তার রাজ্য জয়ের খুশি। আদি একগাল হেসে বলল, মেঘাপু, তুমি বরং সামনে বসো। মেঘ যে মনে মনে তাই চাইছিল এটা তো তারা জানে না। আবির ভাই গাড়ি চালাবে আর মেঘ পিছনে বসবে তা হতেই পারে না। গতকাল রাত থেকেই প্ল্যান করে রেখেছে, যেভাবেই হোক তাকে সামনে বসতে হবে। মেঘ মিটিমিটি হেসে গাড়িতে উঠেছে। আবির এতক্ষণ বেখেয়ালি ছিল, পুরো ঘটনায় সে মনোযোগ দিয়ে শুনেছে। গাড়ির জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে হাত দিয়ে মুখ ঢেকে মুচকি হাসল। আবির চাইলেই সবার মধ্যে মেঘকে সামনে বসতে বলতে পারত না। মেঘ যে নিজে থেকে আবিরের পাশে বসতে চেষ্টা করেছে, এতে আবিরের মন প্রশান্তিতে ভরে গেছে। দিনকে দিন মেঘের করা পাগলামিগুলো আবিরকে তার প্রেয়সীর প্রতি আরও বেশি আসক্ত করে তুলছে। খানবাড়ির রাজপুত্র আর রাজকন্যারা ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আবিরের মামার বাড়ি ময়মনসিংহ বিভাগের ত্রিশালে। যানজট পেরিয়ে আসতে অনেকটাই সময় লেগে যায়। আবির পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। মেঘ একবার রাস্তার দিকে তাকাচ্ছে, মাঝে মাঝে আর চোখে আবিরের দিকেও তাকাচ্ছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই বাসার ঘটনার কথা মনে পড়ে যায়। প্রতিবারই অষ্টাদশী লজ্জায় নুয়ে পড়ে। আকলিমা খান আর হালিমা খান সাংসারিক আলোচনায় ব্যস্ত। গাজীপুর চৌরাস্তা পেরিয়ে কিছু দূর যাওয়ার পর আবির গাড়ির কাঁচ নামিয়ে দেয়। শীতল পরিবেশ, রাস্তার পাশে বিশাল আকৃতির গাছ। মেঘ এক মনে সেসব দৃশ্য দেখছে আর আপন মনে কত কিছু ভাবছে। আচমকা আবির রাস্তার পাশে গাড়ি থামাতেই সবাই চমকে ওঠে। আবির মামনি আর কাকিয়ার উদ্দেশ্যে বলল, তোমরা একটু বসো, আমি আসছি। 5 মিনিটের মধ্যে আবির একটা শপিং ব্যাগ আর কিছু খাবার নিয়ে গাড়িতে ওঠে। আবির খাবারগুলো মিম আর আদির হাতে দিয়ে মেঘের হাতে শপিং ব্যাগটা দিয়ে বলল, এটা রাখ, পরে নিব। দীর্ঘ পথ পেরিয়ে আবিরের মামার বাড়িতে পৌঁছায় সবাই। 3 মামার বাড়ি পাশাপাশি। বড় মামার বাড়ি দোতলা। বিয়েবাড়ির গেট দূর থেকেই চোখে পড়ে। গেটের কাছে অনেকেই অপেক্ষা করছে। মিম আর আদিকে নামতে দেখে বরণডালা নিয়ে মালা বেরিয়ে আসে। মেঘ নামতে গেলে আবির মেঘের হাত টেনে 1000 টাকার নোট হাতে দিয়ে আস্তে করে বলল, বরণ করলে এটা দিয়ে দিস। আবির নিজের সামনে মালা এলে বিরক্ত কণ্ঠে বলল, আমার এসব পছন্দ না, ওদের কর। বলে আবির ভিতরে ঢুকে যায়। মালা হাসি মুখে বাকিদের বরণ করে। আবির ভিতরে ঢুকতেই সাকিব দৌড়ে এসে আবিরকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো ভাইয়া? আবির বলল, আলহামদুলিল্লাহ, ভালো। তুই কেমন আছিস? সাকিব বলল, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কত বছর পর তুমি আমাদের বাড়িতে আসছো? আবির স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, বাকিরা কোথায়? সাকিব বলল, আছে, চলো। মেঘরাও ভিতরে ঢুকে পড়ে। আবির বারান্দায় পা রেখে সবার উদ্দেশ্যে সালাম দিল। একজন বয়স্ক মহিলা হাসি মুখে বললেন, এইডা বাবু না, কত বড় হয়ে গেছে? মেঘ কথাটা শুনে ফিক করে হেসে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাবুকে আম্মু? হালিমা খান বললেন, আবিরকে ওর নানাবাড়ির মানুষ ছোটবেলা বাবু বলে ডাকত। আবির মৃদু হেসে বলল, নানু কেমন আছো? নানু বললেন, আলহামদুলিল্লাহ, ভালা আছি। বেশ কিছুক্ষণ কথাবার্তা চলে। আবির ভিতরে গিয়ে মাইশার রুমে দাঁড়িয়ে বলল, আপু আসব? মাইশা হাসি মুখে বলল, আয়। আবির বলল, এই বিয়েতে তুমি খুশি তো? মাইশা বলল, আলহামদুলিল্লাহ। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, আপু, ভাইয়া কিউট। আবির গম্ভীর কণ্ঠে বলল, হইছে, পাকনামি করিস না। তখন মালা এসে বলল, ভাইয়া কেমন আছো? আবির থমথমে কণ্ঠে বলল, ভালো। আবির মাইশার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবির সাকিবের সঙ্গে থাকবে, তাই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে সাকিবের রুমে গেল। সাকিব আর মালারা সম্পর্কে চাচাতো ভাই বোন। মেঘ, মিম, দিশা আর স্মৃতি ওরা 4 জন এক রুমে থাকবে বলে ঠিক করেছে। দিশা মালার আপন ছোট বোন আর স্মৃতি সাকিবের ছোট বোন। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে 4 কাজিন মিলে পুরো বাড়ি ঘুরে দেখছিল। বিয়েবাড়ি মানেই হইচই। বিকেল হতে হতে আত্মীয় স্বজনদের ভিড় জমতে শুরু করেছে। মেঘ আর মিম আগেও কয়েকবার এসেছিল, তবে সেসব ছোটবেলার ঘটনা। এখন আর কিছুই মনে নেই তাদের। আবিরদের 3 মামার বাড়ি পাশাপাশি হওয়ায় 3টা উঠান মিলিয়ে বাড়ির সামনে বিশাল মাঠের মতো জায়গা। একপাশে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, আরেক পাশে গায়ে হলুদের স্টেজ বানানো হচ্ছে। সাকিব, মিলন, আবির এমনকি আদিও স্টেজ সাজাতে ব্যস্ত। দূর থেকে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো মেঘ। তারপর ধীরে ধীরে পা বাড়ালো সেদিকে। তখন স্মৃতি পেছন থেকে ডেকে বলল, মেঘাপু,
কোথায় যাচ্ছ? মেঘ বলল, স্টেজ সাজানো দেখতে। স্মৃতি আবার বলল, ঘুরবা না? মেঘ শান্ত কণ্ঠে বলল, তোমরা ঘুরে আসো, আমি যাব না। মেঘ আর কোথায় বা যাবে? তার আবেগের কেন্দ্রবিন্দু তো আবির ভাই। আবির ভাইকে দেখলে যতটা শান্তি পায়, সেই শান্তি আর কোথাও নেই। তাই মেঘ স্টেজের দিকেই এগিয়ে গেল। সাকিব মেঘকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করল, কেমন আছো মেঘবতী? মেঘ ভদ্রকণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাকিব বলল, আলহামদুলিল্লাহ। মেঘের কণ্ঠ শুনে আবির পেছন ফিরে তাকিয়ে মেঘকে দেখল। চুলগুলো বাঁধা, মাথায় ওড়না দেওয়া। আবির তখন লাইটিং সেট করতে করতে মেঘকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, খাইছিস কিছু? মেঘ বলল, জি। তখন সাকিব মেঘের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভাইয়া কিন্তু এখনও খায়নি, তুমি ভাইয়ার খোঁজ নিলে না কেন? সাকিবের কথা শুনে আবির দাঁতে দাঁত চেপে সাকিবের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বললে তোর শরীরে তার পেঁচিয়ে দিব। মেঘ একটু অপ্রস্তুত হয়ে শীতল কণ্ঠে বলল, আমি তো জানতাম না। আবির সঙ্গে সঙ্গে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি খাইছি, সাকিব এমনিই মজা করছে। আবির আর সাকিবেরা কাজ করছে। মেঘ চেয়ারে বসে বসে তাদের কাজ করা দেখছে। কিছুক্ষণ পর স্মৃতি, দিশা আর মিমও সেখানে এসে পৌঁছেছে। সবাই চেয়ারে বসে গল্প করছে, অথচ মেঘের নজর শুধু আবিরের দিকেই। আশেপাশে কে কি বলছে সেদিকে তার কোনো মনোযোগ নেই। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। ঠিক তখনই মালা একটা প্লেটে অনেক রকমের পিঠা নিয়ে এসে আবিরকে ডেকে বলল, আবির ভাইয়া, তোমার জন্য পিঠা নিয়ে আসছি। মালার কথায় আবির কোনো প্রতিক্রিয়া দেখাল না, পেছন ফিরেও তাকাল না। অথচ মেঘের ভেতর ছ্যাত করে রাগ উঠে গেল। তার মনে পড়ে গেল বাসার সেই দিনের কথা, যেদিন মালা আপু আবির ভাইয়ের ওপর ঢলে পড়তে যাচ্ছিল। তখন আবির ভাইয়ের প্রতি তীব্র ভালোবাসা অনুভব না করলেও সেদিন ঠিকই কেঁদেছিল সে। কিন্তু এখন তো সে আবিরকে ভালোবাসে। আবির ভালোবাসুক আর না বাসুক, অষ্টাদশী মনে প্রাণে আবিরকেই ভালোবাসে। আবিরের আশেপাশে কাউকে সহ্য করার শক্তি তার নেই। মেঘ ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকে। মালা আবার বলল, পিঠাগুলো খেয়ে নাও ভাইয়া। আবির পেছন না ফিরেই বলল, আমি পিঠা খাবো না, ওদের দে। এই বলে সে হাত দিয়ে মেঘদের দিকে ইশারা করল। আবিরের কথাটা মালার ভালো লাগল না। ঠিক তখনই সাকিব অকস্মাৎ বলল, 3 দিন যাবত এত কাজ করতেছি, আমাকেও তো একটা পিঠা সাধতে পারিস? মালা বিরক্ত হয়ে সাকিবকে বলল, তুই কি বাড়ির মেহমান যে তোকে আলাদা করে পিঠা দিতে হবে? সাকিব মন খারাপ করে বলল, আজ মেহমান হতে পারিনি বলে কেউ দামই দেয় না। মালা আর কথা বাড়াল না, সে মেঘের হাতে পিঠাগুলো দিয়ে চলে গেল। পিঠাগুলো সে আসলে আবিরের জন্য আলাদা করে এনেছিল। নকশি পিঠার সবগুলোই লাভ আকৃতির। পিঠাগুলোর দিকে নজর পড়তেই মেঘের দ্বিতীয় দফায় রাগ উঠে গেল। মেঘ পিঠার প্লেট মিম আর স্মৃতির দিকে এগিয়ে দিয়ে বলল, তোরা খা, আমি খাবো না। আবির তখন সাকিবের দিকে তাকাতেই সাকিব মেঘকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কি হয়েছে মেঘবতী, পিঠা খাবে না কেন? আমাদের বাড়ির পিঠাগুলো কি অপরাধ করেছে যে তুমি তাদের ছুঁয়েও দেখছ না? মেঘ গম্ভীর মুখ করে উত্তর দিল, পিঠা খাবো, তবে এগুলো না। সাকিব মিলনের দিকে তাকিয়ে বলল, এই মিলন, মেঘবতীর জন্য পিঠা নিয়ে আয়, যত জাতের পিঠা ঘরে আছে সব নিয়ে আসবি। মেঘ ভ্রু কুচকে বলল, আমি এখন পিঠা খাবো না। কিন্তু মিলন এসব কথায় পাত্তা না দিয়ে কিছুক্ষণের মধ্যেই বড় প্লেট ভর্তি নানা রকম পিঠা এনে মেঘের হাতে দিল। মেঘ না চাইতেও 2-1টে পিঠা খেয়ে ফেলল। আবির লাইটিংয়ের কাজ শেষ করে এসে মেঘের পাশের চেয়ারে বসে পড়ল। মেঘ আবিরের দিকে প্লেট এগিয়ে দিয়ে বলল, নেন পিঠা খান। আবির দুহাত সামনে এগিয়ে ইশারা করে বোঝালো তার হাত ময়লা। মেঘ কোনো ভবিতা না করে বলল, হাত ধুয়ে আসুন। আবির রাশভারী কণ্ঠে বলল, কষ্ট লাগছে। মেঘ মুচকি হেসে আস্তে করে বলল, খাইয়ে দিব আমি? আবির হালকা হেসে বলল, দিলে খারাপ হয় না। মেঘ কথাটা মজা করেই বলেছিল, কিন্তু আবির যে এভাবে রাজি হয়ে যাবে সেটা সে ভাবেনি। মেঘ আবিরের পছন্দমতো কয়েকটা পিঠা নিজ হাতে খাইয়ে দিল। ঠিক তখনই আবিরের চোখে পড়ে বড় মামার সঙ্গে তার আব্বু বাড়িতে ঢুকছেন। আবির সঙ্গে সঙ্গে মেঘকে বলল, আর খাবো না, তুই খা। এই বলে সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে স্টেজের দিকে চলে গেল। আবিরের এমন আচরণ দেখে মেঘ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবতে লাগল, এই লোকটার সমস্যা কি? কখনো মনে হয় উনার মতো রোম্যান্টিক মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই, আবার কখনো মনে হয় উনার মতো পাষাণও আর একটাও নেই। উনি এমন কেন? ঠিক তখনই আলী আহমদ খান মিম আর মেঘকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসছ?
বড় আব্বুর কণ্ঠে মেঘের ধ্যান ভাঙল। মিম স্বাভাবিক কণ্ঠে বলল, দুপুরের দিকে আসছি বড় আব্বু। বড় মামা হেসে বললেন, খাওয়া দাওয়া করছো নাকি শুধু পিঠা খেতে দিচ্ছে তোমাদের? মেঘ আলতো হেসে উত্তর দিল, আমরা এসেই ভাত খেয়েছি, এখন আবার পিঠা খাচ্ছি। মামা পুনরায় বললেন, বাড়িটাকে নিজের বাড়ি মনে করবে, যা ইচ্ছা হবে নিজের হাতে নিয়ে খাবে, গাছের ফল হোক বা ঘরের খাবার। মেঘ আর মিম একসাথে বলল, আচ্ছা বড় মামা। হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লোড় যেন ৩ গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আর আরও নানা জিনিস নিয়ে এসেছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করল। ৪-৫ জন অল্পবয়স্ক মেয়ে আর ৫-৭ জন ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে উদ্যত হতেই আবির ধমক দিয়ে বলল, মিম, যাবি না। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠল। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তিস্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেল। এতদিন তানভীর হাইয়া এমন করত, মিম আর মেঘকে দুজনকেই অতিরিক্ত শাসনে রাখত। এবার তানভীর আসেনি বলে তারা ভেবেছিল একটু আনন্দ করবে, কিন্তু সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যের পরপরই মেহমানরা চলে গেল। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠাল। মাইশা আপুর 4 জন বান্ধবী এসেছে, মালা আপুরও 3 জন বান্ধবী এসেছে, এছাড়াও খালাতো আর মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যের পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়ে গেছে। মিম আর মেঘ বিছানার একপাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছেন। মিম শাড়ি একদম সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। আজ পর্যন্ত কখনো শাড়ি না পরায় সে ভয় পাচ্ছে সামলাতে পারবে কিনা। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে এসেছিল সে। সেদিন রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ, তুমি কিন্তু শাড়ি পরবে, একদম না শুনব না, পরবে মানে পরবেই। মেঘ লাজুক কণ্ঠে বলল, আপু, আমি তো কখনো শাড়ি পরিনি। মাইশা আপু দৃঢ় কণ্ঠে বললেন, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পরানো হবে, তুমি চিন্তা করো না। মিম এসব শাড়ি পরার কথা শুনে আর ভালো লাগছে না বলে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ হলেও রেডি হতে ওয়াশরুমে চলে গেল। মাইশা আপু মিটিমিটি হাসতে লাগলেন। তখন মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে তাকিয়ে প্রশ্ন করল, কিরে, হাসছিস কেন? মাইশা চারপাশে তাকিয়ে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না, তাই মেঘকে শাড়ি পরাচ্ছি। আবিরের রিয়াকশনটা বুঝতে চাই, বুঝলি? হঠাৎ করেই বাড়ির পরিবেশ বদলে গেছে। হই হুল্লোড় যেন ৩ গুণ বেড়ে গেছে। মাইশার শ্বশুরবাড়ি থেকে বেশ কয়েকজন গায়ে হলুদের শাড়ি, মেহেদি আর আরও নানা জিনিস নিয়ে এসেছে। আবির আগন্তুকদের কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করল। ৪-৫ জন অল্পবয়স্ক মেয়ে আর ৫-৭ জন ছেলে। মালা গেটের সামনে গিয়ে তাদের বরণ করছে। স্মৃতি আর দিশাও গেটের কাছে চলে গেছে। মিম যেতে উদ্যত হতেই আবির ধমক দিয়ে বলল, মিম, যাবি না। আবিরের ধমকে মিমের সঙ্গে সঙ্গে মেঘও কেঁপে উঠল। আবির মেঘ আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা এখন রুমে যা। মেহমান যাওয়ার আগ পর্যন্ত তোদের এক বোনের ছায়াও যদি আমি দেখি তাহলে খবর আছে বলে রাখলাম। মেঘ মাথা নিচু করে বলল, আপুকে হলুদ লাগাবো না? আবির বিরক্তিস্বরে বলল, রাতে লাগাইস, এখন যা। মেঘ আর মিম দুজনেই মাথা নিচু করে একে অপরকে অভিযোগ জানাতে জানাতে রুমে চলে গেল। এতদিন তানভীর হাইয়া এমন করত, মিম আর মেঘকে দুজনকেই অতিরিক্ত শাসনে রাখত।
এবার তানভীর আসেনি বলে তারা ভেবেছিল একটু আনন্দ করবে, কিন্তু সব আনন্দে আবির ভাই পানি ঢেলে দিল। সন্ধ্যের পরপরই মেহমানরা চলে গেল। মাইশা আপু মিম আর মেঘকে খুঁজে না পেয়ে দিশাকে দিয়ে ডেকে পাঠাল। মাইশা আপুর 4 জন বান্ধবী এসেছে, মালা আপুরও 3 জন বান্ধবী এসেছে, এছাড়াও খালাতো আর মামাতো বোনেরা তো আছেই। সন্ধ্যের পর থেকে বাড়িতে শাড়ি পরার ধুম পড়ে গেছে। মিম আর মেঘ বিছানার একপাশে বসে সবার সাজগোজ দেখছে। মাইশা আপু বারবার দুজনকে শাড়ি পরতে বলছেন। মিম শাড়ি একদম সহ্য করতে পারে না, কিন্তু সবার শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। আজ পর্যন্ত কখনো শাড়ি না পরায় সে ভয় পাচ্ছে সামলাতে পারবে কিনা। মাইশা আপুর এক বান্ধবীকে দেখে হঠাৎ রাকিবের গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। জান্নাত আপুর বিয়েতে কত সুন্দর করে সেজে এসেছিল সে। সেদিন রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ডকে দেখে মেঘেরও শাড়ি পরতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আজ আর সাহস পাচ্ছে না। আচমকা মাইশা আপু মেঘের দিকে তাকিয়ে জোর গলায় বললেন, মেঘ, তুমি কিন্তু শাড়ি পরবে, একদম না শুনব না, পরবে মানে পরবেই। মেঘ লাজুক কণ্ঠে বলল, আপু, আমি তো কখনো শাড়ি পরিনি। মাইশা আপু দৃঢ় কণ্ঠে বললেন, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবেই পড়ানো হবে, তুমি চিন্তা করো না। মিম এসব শাড়ি পরার কথা শুনে আর ভালো লাগছে না বলে মন খারাপ করে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ শাড়ি পরবে শুনে মন খারাপ হলেও রেডি হতে ওয়াশরুমে চলে গেল। মাইশা আপু মিটিমিটি হাসতে লাগলেন। তখন মাইশা আপুর বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসু চোখে তাকিয়ে প্রশ্ন করল, কিরে, হাসছিস কেন? মাইশা চারপাশে তাকিয়ে বান্ধবীর কানের কাছে বিড়বিড় করে বলল, আবিরের কথা বলছিলাম না তোকে, ওর চাচাতো বোন মেঘ। আমি শিওর আবির মেঘকে পছন্দ করে, কিন্তু কিছু বলতে পারছে না, তাই মেঘকে শাড়ি পরাচ্ছি। আবিরের রিয়াকশনটা বুঝতে চাই, বুঝলি?